এক ডাস্টবিন চুরিকে কেন্দ্র করে গোটা রাজ্যের পুলিশের ঘুম হারাম করে দেয় একজন। আসলে কি এটা ডাস্টবিন চুরির কেস, নাকি পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কালো সত্য? কাহিনীর শেষের সাসপেন্স দেখলে আপনিও ভয় কেঁপে উঠবেন। এতটাই জঘন্য কাজ করে এক মেয়ের বাবা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মহারাজা। 2024 সালের সাউথ ইন্ডিয়ান বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি এই মহারাজা। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় এক নাপিতকে। ওনার নাম মহারাজা। তিনজন মিলে এখানে গানের কন্টেস্ট করতে থাকলে মালিককে অবাক করে দিয়ে মহারাজা কালকের দিন ছুটি যায়। এটা শুনে মালিক তো বেজায় রেগে যায়। তারপরে যেহেতু মহারাজা অনেক ভালো একজন নাপিত, তোকে ছুটিটা দিয়ে দেয়। পরদিনই মহারাজা খেলনার দোকানে এসেছে তার মেয়ের জন্য একটা পুতুল কিনতে। রাস্তার ওপারে বসে থাকা বউকে এক একবার এক একটা পুতুল দেখালেও পছন্দ করছিল না সে। পরে পিঙ্ক কালারের একটা পুতুল পছন্দ হয় বউয়ের। সেটা কেনার সময় কালো একটা মূর্তিও পছন্দ করে মহারাজা। দোকানদার সেগুলোর বিল বানাতে থাকলেই হঠাৎই এক ট্রাক ব্রেক ফেল করে ওই ঘরের মধ্যেই ঢুকে যায়। এটা দেখে তো মহারাজা এক দৃষ্টিতে চেয়ে থাকে ওই দিকে। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কয়েক বছর পরের কথা। মহারাজের মেয়ে এখন বড় হয়ে গেছে। এখন সে হাই স্কুলে পড়ে। মেয়েটা পড়াশোনায় একদমই ভালো না, কিন্তু খেলাধুলা খুব পটু। এজন্য শুধু পিটি টিচারকে ওর ভালো লাগে, বাকি কোনো শিক্ষককেই দেখতে পারে না মেয়েটা। মহারাজার বাড়ির সদস্য তিনজন: মহারাজা, ওর মেয়ে আর এক ডাস্টবিন। যেদিন ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন মহারাজার বউ মারা যায়, কিন্তু এই ডাস্টবিন ওর মেয়ের উপরে পড়ায় সে বেঁচে গেছিল। তখন থেকে এই ডাস্টবিনও ওদেরই পরিবারেরই একজন। ডাস্টবিনের আবার নামও রেখেছে লক্ষ্মী। মহারাজা এখন নিজের সেলুনও দিয়ে ফেলেছে। প্রত্যেকদিন সকালে মহারাজা দোকানে যায় আর রাতে বাড়ি ফেরে। এটাই ওর সবসময়কার রুটিন। সপ্তাহে একদিন বাবা মেয়ে ঘুরতে বের হয়। এভাবেই বাবা মেয়ের দিন খুব ভালোভাবেই কাটছিল। এমনই একদিন মহারাজাকে স্কুলে ডাকে চেয়ারম্যান। ওর মেয়ে নাকি চিফ গেস্টের পানিতে মদ মিশিয়ে দিয়েছিল। এজন্য খুব করে বকাবকি করতে থাকে ওর মেয়েকে, এমনকি ওকে স্কুল থেকেও বের করে দিতে চায়। মহারাজা অনেক করে বলে যে আমার মেয়ে এমনটা করতেই পারে না, কিন্তু কে শোনে কার কথা। ঠিক তখনই পিটি ম্যাম এক ছেলেকে ধরে আনে। সেই করেছিল ওই কাণ্ড। এটাতে চেয়ারম্যান তো অনেক রেগে যায় আর ছেলেটাকে একটা থাপ্পড় মেরে বসে। সবকিছু ঠিকঠাক হওয়ার পরে সবাইকে রুম থেকে চলে যেতে বলে চেয়ারম্যান। সবাই চলে গেলেও যাচ্ছিল না মহারাজা। আমার মেয়ে তো কোনো দোষ করেনি, তারপরও আপনি ওকে গালাগালি করেছেন, তোকে সরি বলে দিন, আমরা চলে যাব। কিন্তু এটাতে কিছুতেই রাজি হয় না চেয়ারম্যান। ওনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে মহারাজা, কিন্তু কোনো লাভই হয় না। আরো সিকিউরিটি ডেকে বাহিরে বের করে দিতে বলে ওকে। ঠিক তখনই এক খুঁটি ধরে ফেলে মহারাজা। এতজন মিলে ওই খুঁটিটাই সারাতে পারছিল না। অনেকক্ষণ এমন টানাহেঁচড়া করার পরে মেয়ে এসে চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে যে স্যার সরিটা বলে দিন, যদি আপনি সরি না বলেন তাহলে আমার বাবা এখান থেকে কোনোভাবেই যাবে না। তখন অন্য কোনো উপায় না পেয়ে মেয়েটাকে সরি বলে দেয় চেয়ারম্যান। তারপর খুব ভালোভাবেই মহারাজা সেখান থেকে চলে আসে। মহারাজা সবসময় মেয়ের জন্য এমনই পাগলামি করত। কয়েকদিন পরে আজকে শ্রুতি সামার ক্যাম্পে যাবে। সেখানে 7 দিন থাকতে হবে ওদের। অনেক খেলাধুলা আছে তো, সে খেলাধুলায় অনেক ভালো থাকে। সামার ক্যাম্পে সেও সুযোগ পেয়েছে। তারপর বাবা এসে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে ওকে। সেখান থেকে সোজা চলে আসে সেলুনে। সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মহারাজা। কিছুক্ষণের মধ্যেও চলেও আসে বাড়িতে। গভীর রাতের কথা। একটা সাপ ঢোকে ওর ঘরে। কেমন জানি ঘরে সবকিছু ভাঙচুর করা, আর মাটিতে পড়েছিল মহারাজা। পরে সাপটা একটা গ্লাস ভেঙে ফেললে জ্ঞান ফিরে পায় মহারাজা। পরদিন সকালবেলা একজন গ্যারেজে এসে মালিককে খুব মারতে থাকে। গাড়িটা এই গ্যারেজে সারতে দিয়ে গেলে ওর চশমা চুরি হয়ে যায় গাড়ির ভেতর থেকে। মালিককে মারার এক পর্যায়ে ধানা নামের একজন চলে আসে। তখন মালিক জানায় আপনার গাড়ি ধানাই ঠিক করেছিল। সাথে সাথে এই লোকটা ওকেও মারা শুরু করে। অনেক মারার পরে একদিনের আলটিমেটাম দিয়ে চলে যায় লোকটা। এত মার খেয়েও ধানা একটুও ভয় পাচ্ছিল না। রাত্রেবেলা সেই চশমা নিয়ে একটা বারে আসে ধানা। তারপর ওদের সবাইকে মারা শুরু করে দেয়। পিচ্ছি একজন মানুষ এতজনকে মেরে চলে যায়, ওরা কিছুই করতে পারে না। এই পর্যায়ে পুলিশ এক চোরকে ধরে বেধম মার দিতে থাকে।
অনেকক্ষণ মারার পরে লাঠিটা বাহিরে পড়ে যায়। ওখানেই মহারাজা বসেছিল। তারপর বলে আমার ঘরে চুরি হয়েছে, এফআইআর লেখাতে এসেছি। পরে পুলিশ জিজ্ঞালে মহারাজা বলা শুরু করে, আমার নাম মহারাজা, আমার একটা সেলুন আছে। গতকাল রাতে আমি দোকান থেকে ঘরে আসি। প্রত্যেক দিনের মতোই ঘর খুলে ভেতরে যাই। লাইট জ্বালিয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে যাব, ঠিক তখনই পেছনে কিছু একটা আওয়াজ শুনতে পাই। পেছনে ঘুরে তাকাতেই দুজনকে দেখতে পাই। একজন এসে আমার মুখ চেপে ধরলে ওর হাতে আমি কামড় বসিয়ে দিই। পরে তৃতীয়জন অন্য রুম থেকে এসে আমার মাথায় রড দিয়ে বাড়ি দেয়। তারপর তিনজন মিলে অনেক মারে আমাকে আর বেহুশ করে দেয়, আর লাক্ষ্মীকে নিয়ে চলে যায়। এগুলো শুনে পুলিশ জানতে চায় লাক্ষ্মী কে, তোমার মেয়ে নাকি বউ? তখন মহারাজা জানায় বউ তো অনেক আগেই মারা গেছে, আর মেয়ে 7 দিনের ট্রিপে গেছে। এগুলো শুনে পুলিশের মাথায় খটকা লাগে যে বউও না আবার মেয়েও না, তাহলে লাক্ষ্মীটা কে? সবাইকে অবাক করে দিয়ে মহারাজা জানায় পুরনো এক ডাস্টবিন, ওর নামই লাক্ষ্মী। এগুলো শুনে তো পুলিশ একদম শকই খেয়ে যায় যে একটা ডাস্টবিন চুরির কেস লেখাতে এসেছে। তখন পুলিশটা জানতে চায় ডাস্টবিনের মধ্যে কি ছিল। আবারও সবাইকে অবাক করে দিয়ে মহারাজা জানায় কিছুই ছিল না ওর ভেতরে, তবে ছোটবেলায় আমার মেয়ের জান বাঁচিয়েছিল লাক্ষ্মী। তখন থেকে সে আমাদের পরিবারেরই একটা অংশ। তো আমার মেয়ে ট্রিপ থেকে আসার আগে প্লিজ খুঁজে দিন লাক্ষ্মীকে। এগুলোতে অনেক রেগে গিয়ে মহারাজাকে মারা শুরু করে দেয় পুলিশ। পরে হঠাৎই লোহার এক বিম ধরে ফেলে মহারাজা। এতজন মিলেও কিছুতেই ছাড়াতে পারছিল না ওকে। টানাটানি করার এক পর্যায়ে ভেঙে যায় সেটা, আর সবকিছু নিচে পড়ে যায়। ঠিক তখনই এক পাতিল ভেঙে ওর ভেতর থেকে একটা সাপ বের হয়। এটা দেখে অনেক ভয় পেয়ে সবাই বাহিরে পালিয়ে যায়, আর ঘরের মধ্যেই বসে থাকে মহারাজা। কিছুক্ষণ পরে সেই সাপ ধরে নিয়ে বাইরে বের হয় সে। এটাতে সবাই তো আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে এক চোর কিভাবে চুরি করেছিল সেটাই সে দেখিয়ে দিচ্ছিল ওদেরকে। সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে পুলিশ এসে সব সোনা দিয়ে যায় লোকটাকে। তারপর পুলিশ চলে যেতে থাকলে লোকটা এসে জানায় যে সোনাগুলো নকল, ডিজাইন একই কিন্তু এগুলো আসল না। এটা শুনেই চোরটাকে মারতে শুরু করে দেয় পুলিশ, কিন্তু চোর বলে আমি তো এগুলাই নিয়েছিলাম। এগুলা শুনে পুলিশটা ওই লোকটাকেই জেরা করা শুরু করে দেয়। পরে ভয় পেয়ে তারা জানায় আমাদের সোনা লাগবে না স্যার, আসলে ওই পুরো চুরির প্ল্যানটা এই পুলিশেরই ছিল। সেই নকল সোনা পাল্টিয়ে দিয়েছে আসল সোনার সাথে। চোরটাকে থানায় আনার পথে ওর বউকে কিছু টাকা দিয়ে দেয় পুলিশ। তখন চোরটা জানায় 3-4 মাসের মধ্যেই চলে আসবো আমি। থানায় ঢুকে রাজনের তো মাথাই নষ্ট হয়ে যায়, থানার একই অবস্থা হয়ে গিয়েছে। পরে দেখা হয় মহারাজার সাথে। এক বোতল পানি খেয়ে মহারাজা তার সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে শুরু করে। ওই ডাস্টবিনের কথা শুনে তো রাজনেরও মাথা নষ্ট হয়ে যায়। এই পাগলের সাথে কথা বলতে বলতে অনেক রেগে যায় রাজন। পরে গিয়ে ওই চোরটাকে মারতে শুরু করে। হঠাৎই মহারাজা বলে স্যার আপনি যদি না পারেন তাহলে সিবিআইকে কেসটা দিয়ে দিন। এটা শুনে আরো অনেক রেগে যায় রাজন, আর সবাই মিলে বাইরে ফেলে দেয় মহারাজাকে। ওর দিকে বন্দুক তাক করে থাকলে মনে কষ্ট নিয়ে চলে যায় মহারাজা। কিভাবে পাগল তাড়াতে হয় এগুলো বাকি সবাইকে বুঝ দিতে থাকলেই আবার চলে আসে মহারাজা। 40,000 অ্যাডভান্স দেয়, আর টোটাল 5 লক্ষ টাকা দিতে চায় ওই ডাস্টবিনের জন্য। সব পুলিশ মিলে মহারাজার ডাস্টবিনকে খোঁজা শুরু করে দেয়। এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজা বাদ দেয় ওরা। বাড়িতে, দোকানে, এমনকি গ্রামের মানুষদেরকেও জিজ্ঞাসাবাদ করে ওরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে সাব ইন্সপেক্টর বলে স্যার ওর কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে, যদি ওকে ভালো করে ধরা যায় তবে সে জানাবে যে ডাস্টবিনের মধ্যে কি ছিল। তারপর ছলে বলে কৌশলে মহারাজাকে এগুলো জিজ্ঞেস করতে থাকলেও কোনো লাভই হয় না। সে বলে যে ডাস্টবিনের মধ্যে কিছুই ছিল না, কিন্তু মহারাজা এটাও জানায় যে ওই 5 লাখের সাথে আরো 2 লাখ দিয়ে মোট 7 লাখ টাকা দিয়ে দিব, শুধু আপনারা আমার ডাস্টবিনকে খুঁজে দিন। এ পর্যায়ে দুজন চুরি করতে এসেছে। যে রান্না করছে ওর নাম সাবরি, আর যে বসে আছে ওর নাম সিলভাম। ওরা এমন আচরণ করছিল যেন এটা ওদেরই বাড়ি, আর পেছনে বেঁধে রেখেছিল মা মেয়েকে। এ পর্যায়ে মাকে মারতে গেলে আরো কিছু জিনিসের কথা বলে সে, কিন্তু সেগুলো নিয়েও মন ভরে না ওদের। মহিলাটা বারবার করে বলে আর কিছু নেই, আপনারা যে জন্য এসেছিলেন সেটা তো পেয়ে গেছেন, এখন চলে যান এখান থেকে। সিলভার প্রশ্ন করা শেষ হলে আসে সাবরি। পরে মেয়েটির দিকে চোখ দিলে অনেক করে বারণ করে মা, কিন্তু কিছুই শোনে না সাবরি। মেয়েটাকে ওর লাগবেই লাগবে। তারপর মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘরের মধ্যে বাজে কাজ করার জন্য, আর বাইরে সিলভা খাবার খাচ্ছিল।
দুজনেরই কাজ শেষ হয়ে গেলে বাড়ি থেকে বের হয়ে আসে ওরা। সাথে সাথে বাড়িটাতে আগুন লেগে যায়। মা মেয়ে দুজনেই পুড়েই মারা যায়। সকালবেলা বাড়িতে এসে পৌঁছে সিলভা। বাড়িতে বউ আর মেয়ে আছে ওর। মেয়েকে অনেক ভালোবাসে সিলভা। মেয়ের পিঠে কিছু একটা পরে ঘা হয়ে গিয়েছিল, সেটাতেই ভালো করে মলম লাগিয়ে দিচ্ছিল সিলভা। দিনের বেলা বউ বাচ্চার সাথে সময় কাটায়, আর রাত হলেই তার ভয়ঙ্কর রূপ দেখা যায়। যেখানেই চুরি করে সেখানে সবাইকে মেরে দেয় ওরা। এদিকে মহারাজার ডাস্টবিনের খোঁজ চালিয়েই যাচ্ছিল পুলিশ। ডাস্টবিন না পাওয়া পর্যন্ত থানা থেকে যাবে না মহারাজা। এখানে সবাই ওকে ব্যবহার করছিল। যার যা প্রয়োজন সেটা মহারাজাকে বললেই এনে দিত। কোনো টাকাও দেওয়া লাগতো না ওকে। তারপরও সবাই থাপ্পড় দিত ওকে। ওকে পাগল ভেবে সবাই এমন আচরণ করছিল ওর সাথে। এরপর যে সাব ইন্সপেক্টর এক দোকানে এসে ওই রকমই একটা ডাস্টবিন কিনতে চায়, কিন্তু দোকানদার নেই বললে ওর সাথে ঝামেলা বেঁধে যায়। ঠিক তখনই ওর দেখা হয় শিবা নামের এক ইনফরমারের সাথে। তারপর পরই ইন্সপেক্টর রাজন কল দেয় ওকে। তখন শিবাকে সবকিছু বলে রাজন, আর এমন একটা ডাস্টবিন বানিয়ে দিতে বলে। এটা শুনে ওরা দুজনেই বের হয়ে পড়ে ডাস্টবিনের খোঁজে। এই পর্যায়ে প্রভু নামের গ্যারেজওয়ালা থানায় এসেছে ধানার মিসিং ডায়েরি করতে। ওর পাশেই বসেছিল মহারাজা। ধানার ছবি দেখেই মহারাজার মনে পড়ে যায়। সাথে সাথেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। যেদিন মহারাজার বাড়িতে চুরি হয়েছিল এবং সে মার খেয়েছিল, সেদিন এক গাড়ির নাম্বার প্লেট দেখেছিল সে। পরে খুঁজতে খুঁজতে এক বারে এসে পৌঁছে। সেখানে এসে জানতে পারে এই গাড়িটা কাউন্সিলরের। পরে গিয়ে ওকে জিজ্ঞেস করলে সবাই মিলে মজা করা শুরু করে দেয় ওর সাথে। মহারাজা চলে যেতে থাকলে শুনতে পায় কাউন্সিলরের কার চুরি হয়ে গিয়েছিল রাতে। হঠাৎই ধানা এসে পড়ে সেই বারে। ওকে দেখেই কাউন্সিলর চোর বলে। পরে ধানা সবাইকে মারতে থাকে। এগুলো শুনে মহারাজা বুঝতে পারে ধানাই হয়তো ওর বাড়িতে চুরি করতে এসেছিল সেদিন রাতে। তখন মহারাজা স্কুটি নিয়ে ধানাকে পিছা করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ধানা টের পেয়ে যায় যে কেউ ওকে ফলো করছে। তখন সে কল দিয়ে ডেকে নেয় ওর সাঙ্গপাঙ্গুদের। ধানাকে ফলো করতে করতে এক সুতার মিলে এসে পৌঁছে মহারাজা। সেখানে আসতেই কয়েকজন মিলে মারতে থাকে ওকে। অনেকক্ষণ মারার পরে ধানা বলে, তোকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল, ছেড়ে দিয়েছি আর এখন আমার পিছনেই লেগেছিস। তারপর ওদের সবাইকে আস্তে আস্তে মারার হুকুম দেয় ধানা, যে তাড়াতাড়ি মেরে ফেললে মজা হবে না। ঠিক তখনই মহারাজা খুর দিয়ে তাণ্ডব চালানো শুরু করে দেয়। মধ্যে একবার সবাইকে ওয়ার্নিংও দেয়, কিন্তু কে শোনে কার কথা। মারামারির এক পর্যায়ে এসে ধরে ফেলে ধানাকে। অনেক মারতে থাকে। এক পর্যায়ে ওকে সুতার মেশিনের সাথে আটকে ফেলে মহারাজা। তারপর ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে বাকি দুজন কই, কিন্তু কিছুতেই বলতে চায় না ধানা। শুধু এটুকু বলে ওদের মধ্যে একজন তোদের এলাকার পুলিশ স্টেশনেই থাকে, তো যদি পারিস খুঁজে বের করে নিস। এটা বলেই মহারাজার পায়ের মধ্যে লোহা ঢুকে বাইক নিয়ে চলে যেতে থাকে ধানা। ঠিক তখনই ওর দেহ থেকে মাথাই আলাদা করে দেয় মহারাজা। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। লোকটাকে ধানা সম্পর্কে জিজ্ঞাসলেও তেমন কিছুই বলতে পারে না। অল্প দিন হলো চাকরি দিয়েছিল ওকে। কিছুক্ষণের মধ্যেই সেই কাউন্সিলরটা থানায় এসে পৌঁছে। ধানা সেদিন মেরে ওর একদম বাজে হাল করে দিয়েছিল। আর সে ধানার ব্যাপারে কিছুই জানে না। তবে সেদিন এক লোক এসে ধানার ব্যাপারে কথা বলেছিল ওর সাথে, কিন্তু ওই লোকটার নাম কোনোভাবেই মনে করতে পারে না কাউন্সিলর। পরে গিয়ে মহারাজার পাশেই বসে। ওর মাথা উপরের দিকে থাকায় দেখতে পায় না মহারাজাকে। বেঁচে যায় মহারাজা। আর একটু হলেই তো ধরা খেয়েই যেত। এদিকে শিবার পুলিশ মিলে এসেছে নতুন একটা ডাস্টবিন বানাতে। ছবি দেখে ঠিক ওটার মতোই বানিয়ে দিতে চায় লোকটা, কিন্তু 2 দিন সময় লাগবে। আর কোনো উপায় না থাকায় ওকেই কাজটা দিয়ে দেয়। এ পর্যায়ে সিলভা ওর পরিবারকে সাথে নিয়ে এক সোনার দোকানে এসেছে। সুন্দর দেখে একটা নেকলেস পছন্দ করে মেয়ের জন্মদিনের জন্য। ওই নেকলেসটা অনেক রেয়ার হওয়ায় 2 দিন সময় লাগবে বলে জানায়। পরে অর্ডার দিয়ে চলে যায় ওরা। 2 দিন কেটে যাওয়ায় সিলভা এসেছে নেকলেসটা নিতে। নেকলেস নেয়ার পরে বউ ফোন দিয়ে আরো কিছু আনতে বলে ওকে, সাথে দাড়িও কামিয়ে আসতে বলে। যেহেতু আজকে ওদের বাড়িতে ফাংশন, তো ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সিলভা সবকিছু কিনে চলে আসে চুল কাটাতে। এখানেই কাজ করতো মহারাজা। ফোনে সিলভা কাউকে তার বাড়ির অ্যাড্রেসটা দেয় প্রোগ্রামে আসার জন্য। সেটা শুনে ফেলে মহারাজা। তারপর দাড়ি কাটা শুরু করতে হঠাৎই ফুরিয়ে যায় ব্যাটারি। তখন মহারাজা যায় ব্যাটারি আনতে।
ঠিক তখনই সাবরি কল দেয় আর জানায় আমাদের কাণ্ড মনে হয় ফাঁস হয়ে গেছে, পত্রিকায় ছাপা হয়েছে আমাদের শেষ কাণ্ড, হয়তো আমাদের সম্পর্কে পুলিশ সব ইনফরমেশন জেনে গিয়েছে। তখন এগুলো নিয়ে চিন্তা করতে বারণ করে দেয় সিলভা। আরও জানায় পুলিশ এমনটা করছে কারণ আমরা যেন ধরা দিয়ে দিই, তুই একদম কোনো চিন্তা করবি না। কথা শেষ করে পেছনে ঘুরতে মহারাজাকে দেখতে পায় ও। হয়তো ফোনে বলা সব কথা শুনে ফেলেছে মহারাজা। দাড়ি কাটার সারাক্ষণই দুজনকেই চিন্তিত লাগছিল। সেখান থেকে বাড়িতে এসে মহারাজার কথা খুলে বলে সাবরিকে। তখন দুজনে মিলে ওকে মেরে দিবে বলে সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই বউ এসে জানায় নেকলেসটা তো পাচ্ছি না, সবাই মিলে অনেক খুঁজলেও কোনো লাভই হয় না। আসলে নেকলেসটা সে দোকানেই ফেলে এসেছিল, সেটা খুঁজে পায় মহারাজা। মালিককে বলে বের হয়ে পড়ে সিলভার বাড়ির উদ্দেশ্যে। মহারাজার পিছে পিছেই আসে অনেক পুলিশ। সিলভা মহারাজাকে দেখেই বুঝে যায় যে ধরিয়ে দিয়েছে ওদের। পুলিশ এসে মারা শুরু করে দেয় সিলভাকে। ওখানকার কেউই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। আর সিলভার বউ তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ওর স্বামী এমনটা করেছে। এত খারাপ কোনোভাবেই ওর স্বামী হতে পারে না। হঠাৎ করে সাবরি একটা বন্দুক বের করে গুলি করে এক পুলিশকে। সাথে সাথেই গুলি করে মেরে দেওয়া হয় সাবরিকে আর ধরে নিয়ে যায় সিলভাকে। যাওয়ার সময় অনেক রাগান্বিত হয়ে সিলভা তাকিয়ে থাকে মহারাজার দিকে, কিন্তু আসলে মহারাজা পুলিশকে কিছুই বলেনি। পুলিশ নিজে থেকে এখানে এসেছিল খোঁজ পেয়ে। এদিকে ডাস্টবিন বানানো শেষ হয়ে গেছে। পরে শিবা সেই নতুন ডাস্টবিনকে রং করে দেয়, ঘষাঘষি করে পুরনো বানিয়ে ফেলে। রাজন তো শিবার কাজ দেখে একদম অবাকই হয়ে যায়। পুরোপুরি ছবির মতোই বানিয়ে ফেলেছে ডাস্টবিনটাকে। এই ডাস্টবিনের সাথে ডাস্টবিন চোরকেও তো দেখাতে হবে, এজন্য রাজন অনেক চোরকে কল দেয়, কিন্তু কেউই রাজি হয় না। ডাস্টবিন চুরি করেছে বললে মান সম্মান কিছুই থাকবে না চোরদের। কোথাও কোনো লোক পাচ্ছিল না শুনে শিবা চোর সাজতে রাজি হয়। তখন রাজন আরেক পুলিশকে কল দিয়ে মহারাজাকে দিয়ে কাহিনীটা আবারও বলাতে বলে। শুরু করে মহারাজা। এবার কাহিনীতে মহারাজার জায়গায় ওর মেয়েকে দেখা যায়। সেদিনই ট্রিপ শেষে বাড়িতে আসে মেয়েটা। দরজা খুলে লাইট অন করে কাপড় চেঞ্জ করে, সেটা দেখে ফেলে ওরা। ঠিক তখনই শিবা মেয়েটার মুখ চেপে ধরে। পাশেই দাঁড়িয়েছিল ধানা। শিবার হাতে কামড় দিয়ে পালাতে থাকে মেয়েটা, কিন্তু হঠাৎই অন্য এক রুম থেকে বের হয়ে ওর মাথায় বাড়ি দেয় সিলভা। এটাতে মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটা। তখন সিলভা প্রচুর মারতে থাকে ওকে। আসলে ওরা এখানে এসেছিল মহারাজাকে মারতে। মেয়েটা ব্যথায় কাতরাতে থাকলে ওর সাথে বাজে কিছু করতে চায় শিবা। সিলভাও মানা করে না। কিছুক্ষণের মধ্যেই শিবা কাজ সেরে আসলে যায় ধানা। দুজনে মিলে ছোট্ট মেয়েটাকে অত্যাচার করতে থাকে। এদিকে মহারাজা ওর মেয়ের বলা মোতাবেক জুতা নিতে এসেছিল, কিন্তু জুতা আনতে একটু দেরি হচ্ছিল, কারণ সেটা দোকানে না থাকায় গোডাউন থেকে আনতে হবে। এ পর্যায়ে ধানা মেয়েটাকে মারতে যেতে লাগলে শিবা আবারও খারাপ কাজ করতে চায় ওর সাথে। আবারও কাজ শেষ করে শিবা আসলে তখন ধানা আবার মেয়েটাকে মারতে চায়। তখন সিলভা বলে কোনো দরকার নেই, আর মহারাজাকে পরে কোনো দিন মারা যাবে। ওর মেয়ের এই অবস্থা দেখে মরার থেকেও বেশি কষ্ট পাবে সে। কিছুক্ষণের মধ্যেই মহারাজা বাড়িতে চলে আসে। এসে মেয়ের এই অবস্থা দেখে তো একদম শক খেয়ে যায়। তাড়াহুড়া করে নিয়ে আসে হাসপাতালে। বেঁচে যায় জ্যোতি, কিন্তু মৃতপ্রায় অবস্থায়। এবার কাহিনীটা বলতে থাকলে কেঁদেই দেয় মহারাজা। আর এই কাহিনীটা শুনে শিবা বুঝে যায় ওই ঘটনা। তখন সে না করে দেয় রাজনকে। সেই ডাস্টবিন চুরির চোর হিসেবে অ্যাক্টিং করতে পারবে না, তাহলে ওর কোনো মান সম্মানই থাকবে না। তখন রাজন অনেক রেগে গেলে শিবা রাজি হয়ে যায় কাজটা করতে। আর বউকে কল দিবে বলে সিলভাকে কল দিয়ে সবকিছু জানায়, কিন্তু ওকে কোনো চিন্তা করতে বারণ করে দেয় সিলভা। তারপরে কিছুই যেন মাথায় ঢোকে না শিবার। পরে শিবা বাড়িতে যেতে চাইলে রাজন বলে তুমি এখানেই ঘুমিয়ে যাও। আসলে শিবা পালানোর ধান্দা করছিল, সেটা আর হয়ে ওঠে না। রাত্রেবেলা মেয়ের কাছে আসে মহারাজা। হঠাৎই জ্যোতি বলা শুরু করে, কারা আমার সাথে এমনটা করলো বাবা? আমি ওদের সাথে কথা বলতে চাই, আর শুধু একবার জিজ্ঞেস করতে চাই আমি কি দোষ করেছিলাম, কেন আমার সঙ্গে এই জঘন্য কাজটা করলো ওরা। এগুলো শুনে কেউই যেন চোখের পানি ধরে রাখতেই পারছিল না। পরদিন সকালবেলা শিবাকে নিয়ে ওরা এসে পৌঁছে মহারাজার বাড়িতে, আর ডাস্টবিনটাও দেয় ওকে। তারপর শিবাকে অ্যাক্টিং করতে বলে যে কিভাবে ও চুরি করেছিল। শিবার বলার ধরন দেখেই মহারাজা বুঝে যায় যে আসলে সেদিন ওরাই এসেছিল।
পরে শিবার সাথে একা একা কথা বলতে চায় মহারাজা। আচ্ছা, আপনার বয়স কত? এত বয়সে ওসব করা কি ঠিক হয়েছে আপনার? অনেক করে বারণ করেছিল না? তারপরে আপনারা কেউই শুনেননি। কিন্তু এসব কথা কিছুই যেন কানে ঢুকছিল না ওর। আর তার পাপের জন্য কোনো প্রায়শ্চিত্ত করারও মন নেই ওর। তারপর পরই রাজন এসে বলে কি করব ওকে। তখন মহারাজা জানায় ছেড়ে দিন স্যার। রাজন বারবার বললেও একই কথা বলছিল মহারাজা। তখন হঠাৎই রাজন বলে যদি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করতো তাহলেও কি ছেড়ে দিতে ওকে? এটা শুনে অনেক রেগে যায় মহারাজা। আসলে গতকাল রাতেই রাজন জেনে গিয়েছিল মহারাজার মেয়ের দুরবস্থা সম্পর্কে। আর সে কাজের সঙ্গে যে শিবাও জড়িত ছিল এই জন্য ওকে ধরে এনেছে এখানে। তারপর মহারাজাকে একখানা দা দিয়ে বলে মেরে দাও ওকে। এমন জঘন্য ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিবা অনেক করে কাকুতি মিনতি করতে থাকলেও কেউই ওকে মাফ করে না। আরো দরজা আটকে চলে যায়। ভেতরে তাণ্ডব চালাতে থাকে মহারাজা। কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলে শিবাকে। মহারাজাকে সিলভার সম্পর্কে সবকিছু জানিয়ে দেয় রাজন। পরে চলে আসে সিলভার আড্ডায়। ওর লোকজনকে মারা শুরু করে দেয়। এক এক করে নরকও পাঠাচ্ছে ওদেরকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সিলভা। ওকে দেখেই শক খেয়ে যায় মহারাজা। সিলভা মারতে থাকলেও কিছুই বলছে না মহারাজা, শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সিলভার দিকে। অনেকক্ষণ মারার পরে উল্টা মহারাজা মারা শুরু করে। এক পর্যায়ে সিলভার দুই পাই ভেঙে দেয় সে। তখন সিলভা বলে তোর মেয়ের সাথে ওগুলো করানোর কারণ হচ্ছে তুই তোর মেয়েকে দেখবি আর কষ্ট পাবি। তোকে মেরে ফেললে তো একদিনেই তুই সব ভুলে যেতি, কিন্তু এখন যতবার তোর মেয়েকে দেখবি আমার কথা মনে পড়বে তোর। কিছুক্ষণের মধ্যেই সেখানে সিলভার সাথে কথা বলার জন্য চলে আসে মহারাজার মেয়ে। পরে সিলভাকে সব গয়না দিয়ে দেয় মেয়েটা, যে এই জন্যই এসে আমার সাথে ওসব করিয়েছো তুমি। তোমার মতো নিকৃষ্ট মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু তারপরও আমি চাই যে তুমি বেঁচে থাকো, আর এগুলো সব নিয়ে নাও তুমি। কথা বলা শেষ করে সেখান থেকে চলে যেতে থাকে মেয়েটা। ঠিক তখনই সিলভা খেয়াল করে ওর মেয়ের জন্য কেনা নেকলেসটাও আছে এখানেই। এটা দেখেই তাকায় ওদের দিকে। দেখতে পায় মেয়েটার পিঠে কাটার দাগ, ঠিক যেমনটা সিলভার নিজের মেয়ের পিঠে ছিল। তখন সিলভার আর বুঝতে বাকি থাকে না যে এটাই ওর মেয়ে আমু। কিন্তু সিলভার নিজের মেয়ের সাথে মানুষকে দিয়েই খারাপ কাজ করিয়েছে। এত আদরের মেয়ে ছিল সিলভার, কিন্তু সেই এমনটা করলো না বুঝেই। তখন অনেক কান্না করতে থাকে সিলভা, আর মহারাজের কাছে কাকুতি মিনতি করতে থাকে মেয়েটাকে একবার দেখার জন্য, কিন্তু কোনো লাভই হয় না। মহারাজা বলে ও আমার মেয়ে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেদিন মহারাজা ও তার পরিবার সিলভার বউয়ের কাছে এসেছিল ওই নেকলেসটা দিতে, কিন্তু তিনি এই পাপের কামাই কোনোভাবেই নিতে পারবে না। তখন ওই মেয়ের জন্য একটা পুতুল কিনতে গেলেই ঘটে অ্যাক্সিডেন্ট। মারা যায় সবাই, শুধু সিলভার মেয়ে ওই ডাস্টবিনের জন্য বেঁচে যায়। সেদিন থেকে মহারাজা ওকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছে। সিলভার কৃতকর্মের কথা চিন্তা করে সে অনেক কান্নাকাটি করতে থাকে, আর শেষমেশ ছাদ থেকে পড়ে মারা যায় সিলভা। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।